মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে ব্যাংক ডকুমেন্টস থেকে 1 মাসের মধ্যে ফলে এটা চলে আসে, তাহলে আপনারা 6.5 ইনশাল্লাহ তুলতে পারবেন। নো ব্যান লেস দেন 6 মানে তাও না, আমাকে আমার এজেন্সি খুবই সাপোর্ট করেছিল। আপনারা হ্যালো আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কিভাবে অস্ট্রেলিয়ার মতো দেশে, অস্ট্রেলিয়ায় অথবা যে কোনো দেশে আপনি ইউরোপ কান্ট্রিতে বলেন, যে কোনো দেশে আপনি কি করতে পারবেন, মাস্টার্স করতে পারবেন কিনা। আমি ন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র ছিলাম, আমার সাবজেক্ট ছিল রসায়নে আমি অনার্স করেছিলাম। ইভেন আমার পয়েন্ট ছিল খুবই কম, মানে আনএক্সপেক্টেড। আপনাকে যদি আমি বলি ফার্স্ট ক্লাস ফার্স্ট আসে না আমার, হ্যাঁ মানে একটু কমে গেছিল। তো তারপরেও কিন্তু আমি মাস্টার্স করতে চলে এসেছি অস্ট্রেলিয়ায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেছে সর্বোপরি। এবং আপনাদের চেষ্টা করতে হবে যে হ্যাঁ আমি পারবো, ভরসা রাখতে হবে, আমি চেষ্টা করব। তারপরে আমি দেখি না কি হয়। আপনারা কি করবেন, প্রথমত আইএলটিএস দিবেন। পরীক্ষা শেষ হলো, ব্যাচেলরের পরীক্ষা শেষ হলো, আপনারা বসে না থেকে আইএলটিএস দিয়ে দিবেন। তখনই চেষ্টা করবেন যে 5-6 মাস একটা মোটামুটি লেভেলের মানে ভালো রেজাল্ট নিয়ে আসতে 5.5-6 মাস এফোর্ট দিবেন। কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনেক ক্ষেত্রে মানে বেশিরভাগই তো সাবজেক্ট হচ্ছে বাংলাতে। সো আপনাদের বাংলাতেই যেহেতু তো বেসিকটা ইংলিশ অনেকটা ভুলে যাবেন। তো আপনারা 6 মাস সময় লাগবেই। যারা পড়াশোনা করেছে থেকে কি বলে যে ইংলিশ মিডিয়াম থেকে বা আলাদা কোনো ভার্সিটি থেকে, তাদের কিন্তু সাবজেক্টগুলো ইংলিশেই থাকে, পড়াশোনা ইংলিশে হয়। কিন্তু আমাদের ক্ষেত্রে বাংলাতেই হয়। দ্যাটস ওয়াই আমি বলবো যে আপনারা 5-6 মাস সময় নেবেন। সময় নেওয়ার পরে আপনারা চেষ্টা করবেন পরীক্ষাটা দেওয়ার। তাহলে আপনারা 6.5 ইনশাল্লাহ তুলতে পারবেন। নো ব্যান লেস দেন 6 মানে ইচ মডিউল ইউ হ্যাভ টু কত পাইতে হবে, 6 পাইতে হবে। হ্যাঁ, ইউ হ্যাভ টু গেট 6। যাই হোক, তো আপনার এই ছিল আইএলটিএস এর যাত্রা। আইএলটিএস ধরলেন, আপনি আইএলটিএস দিয়ে ফেললেন, এর মধ্যে আপনার 6 মাস পর হয়তো রেজাল্ট চলেও আসবে। মানে 6 মাস তো লাগে না, 3 মাস লাগে। তাহলে আপনার রেজাল্টটা যদি পেয়ে যান, দেখেন যে আমার রেজাল্ট 2.65 আসছে, 2.73 আসছে, 2.93 আসছে, হোয়াট এভার ইট ইজ, হতে পারে, সমস্যা নাই। আপনি খোঁজ নিবেন বিভিন্ন। আর হ্যাঁ, এজেন্সির অনেকগুলো কথা বলে অনেকেই, মানে কমেন্টস করে যে এই কোন এজেন্সিতে যাবো, কোন এজেন্সি যাবো। এজেন্সি ভাই, আমি যে এজেন্সিতে আসছি সেটাই যে বেস্ট সেটাও না, আবার সেটা যে খারাপ তাও না। আমাকে আমার এজেন্সি খুবই সাপোর্ট করেছিল। আপনারা চাইবেন যাবেন যেগুলোতে আপনাদের অনেকগুলো এজেন্সি আছে বাংলাদেশে। এইসব ক্ষেত্রে আমি এখন এজেন্সিটার নাম নিতে যাচ্ছি না, নাহলে অনেকে আবার দালাল টালাল বলবে বা বলবে এজেন্সি করতেছি। সো হয়তো কোনো এক সময় এজেন্সির নাম বলবো, আপনারা নিজে থেকে চুজ করবেন যে আমি কোন এজেন্সি যাবো। সবগুলো এজেন্সির সাথে কথা বলবেন, কথা বলে দেখবেন যে অ্যাটলিস্ট 10-20-15টা অ্যাটলিস্ট কথা বলবেন। কথা বলার পরে দেখবেন যে আমারটা কোনটা আমার জন্য প্রিফারেবল বা আমাকে কে বেশি সাপোর্ট করতেছে, তাদের কথাবার্তা দেখে কিন্তু অনেকটা জাজ করতে পারেন আপনি নিজেই। এজেন্সি চুজ করা হলো, এবার তারপরের ধাপ হচ্ছে কি, আপনাকে অফার লেটার এনে দিবে এজেন্সি। এজেন্সি বলতে কি, আপনাকে আপনার কাগজপাতি যেগুলো আছে, ট্রান্সক্রিপ্ট, মার্কশিট, এগুলো দিয়ে অ্যাপ্লাই করবে। তো অ্যাপ্লাই করার পরে হয়তো 3টাতে তারা করবে, প্রত্যেকটা এজেন্সি 3টা করেই করে। প্রথমত 3টা করে করলে আপনার রেজাল্ট অনুযায়ী, রিকোয়ারমেন্ট অনুযায়ী, সাবজেক্ট অনুযায়ী, রিলেভেন্ট কোর্স থাকতে হবে, সেই অনুযায়ী তারা হচ্ছে অ্যাপ্লাই করবে। অ্যাপ্লিকেশন করলে 15 থেকে 1 মাসের মধ্যে চলে আসে। 15 দিন থেকে 1 মাসের মধ্যে আপনার অফার লেটারে অফার লেটার চলে আসে। এবার আপনার যদি অফার লেটার চলে আসে, তো আপনার তো একটা কাজ শেষ হয়ে গেল, তাই না? এবার অফার লেটার যদি চলে আসে, তাহলে পরবর্তী ধাপটা হচ্ছে আপনাকে সেই অনুযায়ী এজেন্সিগুলো এখন যেহেতু আপনি এজেন্সি চুজ করে ফেলছেন এবং অফার লেটার চলে আসছে, আমি একটু শর্টকাটে বলে দেই। এজেন্সি যখন আপনি চুজ করলেন, অফার লেটার যখন চলে আসলো, অফার লেটার আসার পরে আপনি আপনার যতগুলো কাগজ আছে, সার্টিফিকেট সবকিছু করলেন। আর মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে ব্যাংক ডকুমেন্টস। হ্যাঁ, ব্যাংক কিন্তু আপনাকে মানে যে টাকাটা দেখাতে হয় ব্যাংকে আপনার, যে কত টাকা এফডিআর আছে। আমার যেমন কত টাকা ছিল, 64 লাখ মতো ছিল। এবং আমার ব্যাংকের এফডিআর ম্যাচুরিটি ছিল 6 মান্থ প্লাস। তো আপনাদের ক্ষেত্রে জিনিসটা সেম। যদি আপনারা চেষ্টা করেন যে আমরা আসবো, তাহলে আগে থেকে ব্যাংকে একটা কারেন্ট অ্যাকাউন্ট রাখবেন। কারেন্ট অ্যাকাউন্ট মিনস বিজনেস অ্যাকাউন্ট, যেটা ওইটাতে লেনদেন করবেন, সেভিংস অ্যাকাউন্টে লেনদেন করবেন। এবং লেনদেনটা খুবই কিন্তু গুরুত্বপূর্ণ এখানে। এবং ব্যাংক ম্যাচুরিটি যেটা এফডিআর তো থাকতেই হবে মাস্ট। তো এফডিআরও আপনার একটা 6 মাসের হলে সবচেয়ে বেস্ট হয়। এখন যেহেতু অনেক ভিসা রেশিও খারাপ অস্ট্রেলিয়ার, সেহেতু এদিকটা একটু ধ্যান রাখতে হয় মাথাতে প্রথম থেকেই। এবং অনেক ক্ষেত্রে হয় কি, যাদের জব নাই বা বছর লস গেছে, তারা কি করবে সেটা নিয়ে আমি যদি ভিডিও চান, তাহলে আমি আরেকটা ভিডিও বানাই দিব যে যাদের জব নাই বা যাদের বয়স মানে গ্যাপ আছে, গ্যাপটা কিভাবে দেখাবেন। হ্যাঁ, সেটা নিয়ে একটা কমেন্ট করিয়ে আমি নিচে ইউটিউবে আমি একটা ভিডিও বানাই দেবো আপনাদের উদ্দেশ্যে। এবার হচ্ছে আপনার কাগজপাতি, ফিনান্সিয়াল ডকুমেন্টস এবং সেটার প্রমাণপত্র জোগাড় করতে হবে। এটা লয়ার ধরতে হবে। লয়ার ধরবেন কেমনে, ওই এজেন্সি অনেক সময় চুজ করে দেয়, অথবা আপনি খোঁজ খবর নেবেন বিভিন্ন ফেসবুক গ্রুপগুলোতে। আপনি কি বলতেছে
প্রশ্ন করবেন বা দেখবেন আপনার আগের যারা পোস্ট করে রাখছে, বা আপনি নিজে পোস্ট করবেন যে আমার লয়ার দরকার। লয়ারের খরচ হয় প্রায় 40 থেকে 45 হাজার আমার নিয়েছিল। আমি পাইছিলাম, আমি যেটা লয়ার পাইছিলাম অনেকবার ভুল করেছিল, কিন্তু বারবারই আমাকে ঠিক করে দিয়েছিল। লয়ারের বারবার ভুলের কারণে আবার জিএস ক্লিয়ার হতে দেরি হয়ে যায়। কারণ লয়ার বারবার ভুল করতেছিল, আবার বারবার ঠিক করাচ্ছিলাম, বারবার ভুল করছিল, বারবার ঠিক করতেছিলাম। আমি যতগুলো কাগজ দিছি মনে হয় কেউ এতগুলো কাগজ দেয় না। তারপরে আমি ওই যে, যেহেতু আমার জব দেখাতে হবে, ইয়ার লস ছিল 1 বছর মতো, আমি কি করছিলাম সেটা দেখাইছি। সেটা কিভাবে দেখাবো সেটা নিয়ে তো ভিডিও বললাম বানাবো আরেকটা, ওটা আরেকদিন আলোচনা করব। ওটা আমি দেখালাম, জব দেখালাম, স্যালারি স্লিপ দেখালাম। আর এখন তো নাকি আবার শুনতেছি যে স্যালারিগুলো ব্যাংক অ্যাকাউন্ট দেখাতে হবে, তো এটা আবার ডিফিকাল্ট একটু। তারপরেও আমি আরেকটা ভিডিও বানাবো ইনশাল্লাহ। এবার সবকিছু কাগজ যখন চলে আসলো, আমরা সব সাবমিট করলাম। সাবমিট করার পরে লয়ার আপনার ফাইনান্সিয়াল ডকুমেন্টস সব রেডি করে দিল, বাড়ির দলিল বা আপনার জায়গা জমি সবকিছু সব রেডি করে দিল। করার পরে কি হলো, আপনি অপেক্ষা করবেন এখন একদম জিএস ক্লিয়ার হওয়ার জন্য। জিএস ক্লিয়ার আমি যে প্রসেসে আসছি সেটা আমি বলছি আর কি। অনেকের আলাদা প্রসেস থাকতে পারে, দ্বিমত থাকতে পারে। আমি যে প্রসেসে আসছি সেটা বলছি। তো যাই হোক, আমি কিন্তু তখন জিএস ক্লিয়ার হলো অনেকদিন পর। আমার ইনটেকটা ডেফার হয়ে গেল। আমার ইনটেক ছিল কত ফেব্রুয়ারিতে, সেটা হয়ে গেল জুলাই। তো ইনটেক যখন রেফার হয়ে গেল, তারপরে আমি হচ্ছে সমস্যা নাই, ওই রেফারই করলাম। আমি অনেকগুলো জায়গা থেকে অফার লেটার পাইছিলাম, আরো বেশ ভার্সিটি থেকে পেয়েছিলাম, নিউজিল্যান্ড থেকে পেয়েছিলাম, হ্যাঁ সুইডেন থেকেও পেয়েছিলাম। তো যাই হোক, আমি কিন্তু বেশ অনেক জায়গা থেকে অফার লেটার পাইছি। যেহেতু ফার্স্টে গ্রিফিথ ইউনিভার্সিটি থেকে আমার অফার লেটারটা ক্লিয়ার হয়, অর্থাৎ জিএস ক্লিয়ার হয়, সেহেতু আমি বলছি এখানে অনেক সময় অলরেডি লস করে ফেলছি, আপনি এটাতেই আগান, সমস্যা নাই। অন্য আরেকটা ভার্সিটি ছিল, যেমন হচ্ছে ওয়েস্টার্ন ইউনিভার্সিটি, সরি, তারপর জেমস কুক ইউনিভার্সিটি, তারপর চার্লস ডারউইন ইউনিভার্সিটি, এগুলো থেকে আমি অফার লেটার পেয়েছিলাম। কিন্তু আমি ওইগুলো জিএস দিয়েছিলাম, বাট জিএস ক্লিয়ারেন্স হয় নাই তখনও, জিএস সাবমিট করেছিলাম। তো এখান থেকে যেহেতু চলে আসছে, আমি এটাতে আগাতে শুরু করলাম। আর এখানকার সাবজেক্টও আমার এনভায়রনমেন্টাল সায়েন্স, যেহেতু রিলিভেন্ট সাবজেক্ট, আমার কেমিস্ট্রি ডিপার্টমেন্ট, তো এটাতে আগাতে শুরু করলাম। এবং সিওই আসলো। সিওই কিভাবে আসবে, সিওই আপনি যখন আপনার জিএস ক্লিয়ার হয়ে যাবে, আপনি আবার ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে। ব্যাংক অ্যাকাউন্ট খুললেন, আমি ব্র্যাক থেকে করেছিলাম। খোলার পরে মানে স্টুডেন্ট ফাইল আর কি। তো স্টুডেন্ট অ্যাকাউন্টে আবার যত হচ্ছে কোর্স ফি সেটা পাঠাতে হবে, সেটা পাঠিয়ে দিলাম। পাঠানোর পরে ওরা রিসিভ করলো, রিসিভ করার পরে আবার আমাকে সিওই দিল, মানে রসিদ, যেটা সহজ ভাষায় রসিদ দিল। এবং আমাকে হেলথ ইন্স্যুরেন্স করতে হলো। হেলথ ইন্স্যুরেন্স করতে আবার প্রায় 2 লাখ কাছাকাছি লেগে গেল। হ্যাঁ, তো এই ছিল হেলথ ইন্স্যুরেন্স, সিওই সব পেলাম। এবার হচ্ছে কি ভিসা সাবমিট করতে হবে। ভিসা সাবমিট করতে আবার প্রায় অলমোস্ট 2 লাখ, মানে 1 লক্ষ সামথিং, 90 সামথিং। তো আমি 2 লাখই ধরি। 2 লাখ আবার এখানে খরচ হয়ে গেল। ভিসা সাবমিট করলাম। তারপরে গেলাম ঢাকায়, যে ফিঙ্গারপ্রিন্ট, তারপরে মেডিকেল করে আসলাম। এসে আবার অপেক্ষা করি এখন। ওগুলো সাবমিট দিয়ে দিলাম, পরে কিছুদিন পরে সাবমিট অটোমেটিক্যালি হয়ে যায়। এবার হচ্ছে জাস্ট অপেক্ষা। সবকিছু সাবমিট হয়ে গেল, অপেক্ষা করি, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর কাছে অনেক দোয়া করেছে। আমার বাবা মা পরিবার সবাই দোয়া করেছে। এবং আমি যে এখানে আসতে পারবো, আমি কখনো হয়তো সেটা কল্পনা করি নাই। আমি আল্লাহর কাছে হাজার কোটি শুকরিয়া যে আল্লাহ আমার মনের আশা পূরণ করেছে। আল্লাহ, আমার মা সবসময় দোয়া করতো, তাহাজ্জুদের নামাজে দোয়া করতো, প্রতিনিয়ত কোরআন শরীফ পড়ে দোয়া করতো। তো আল্লাহ, তোমার কাছে হাজার কোটি শুকরিয়া। আলহামদুলিল্লাহ। আসলে এইটা তুমি নিজেই আমাকে নিয়ে আসছো, সবই তো তোমার ইশারাতেই হয়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যাই হোক, এই ছিল আমার সেই জার্নি। ভিসা একদিন দুপুরে ভাই, আমার এজেন্সির ভাই কল দিয়ে বলে যে, না, এসএমএস দেয়, ইটস ইউর ডে। আমি তো দুপুর 3টায়, আমি শুয়েছিলাম, উঠে গেছি। কি ভাই, মানে বুঝলাম না, ভিসা কি হয়েছে? বলছে কি শুনতে চাস তুই? আমি বললাম, ভাই আমি তো হতে চাই। পরে বললো, হ্যাঁ তোর হয়েছে, আলহামদুলিল্লাহ। এখনো আমার গায়ে কাটা দিচ্ছে। যাই হোক, সবাই দোয়া করবেন। আর কার কোন রিলেটেড ভিডিও প্রয়োজন জানাবেন, ইনশাল্লাহ আমি দিব ইউটিউবে ভিডিওগুলা। আপনারা চাইলে ভিডিওগুলো দেখে কমেন্টস করতে পারেন, আমি কমেন্টস করে রিপ্লাই দিব ইনশাল্লাহ। তো যারা যারা ফেসবুক থেকে এসেছেন তারাও একটু কমেন্ট করিয়েন, বা টিকটক থেকে এসেছেন তারাও একটু কমেন্ট করিয়েন, এসে আমাকে বলিয়েন যে কি কি প্রয়োজন আপনাদের, কোন রিলেটেড কোন টপিকে ভিডিও প্রয়োজন। আমি ইনশাল্লাহ A to Z আপনাদের দিব। সাথে থাকবেন, ইমাম ভাইয়ের সাথে থাকবেন, পাশে থাকবেন। আর হ্যাঁ, আমি চাঁপাইনবাবগঞ্জের ছেলে। মানে চাঁপাইনবাবগঞ্জে খুব কম মানুষ আছেন
এরকম দেশে পড়তে আসছে আর কি। তো আমি চাই আমাদের চাঁপাইনবাবগঞ্জের আরো অনেক বেশি মানুষ আসুক পড়তে। ইনশাআল্লাহ দোয়া রাখবেন সবাই। আসসালামু আলাইকুম।